আসসালামু আলাইকুম, তোমাদের সকলকে স্বাগতম। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, এমবিবিএস ফাইনাল ইয়ার, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব অ্যাডমিশন টাইমে আমি যে 10টা জিনিস ফলো করতাম, যেগুলো ফলো করার কারণে আজ আমি মেডিকেলে এখন পড়তে পারতেছি। তো এই জিনিসগুলো আমি আমার স্টুডেন্ট তাদেরকেও আমি বলতাম যেগুলো তোমরা ফলো করো, এবং তারা এগুলো ফলো করার কারণে কিন্তু অনেকেই অনেক জায়গায় চান্স পেয়েছে। সো জিনিসগুলো বাস্তবিক এবং প্র্যাকটিক্যাল। তো আগে তোমাদের কথাগুলো একটু বলো, তোমরা এখন কে কেমন অবস্থায় আছো? তোমরা কি এখনো কোথাও ভর্তি হওনি কোচিংয়ে, বা অ্যাডমিশনের পড়াকে শুরু করনি? শুরু করে দাও, সময় কিন্তু নাই বেশি। যে যত দ্রুত শুরু করবা সে তত আগে আগে যাবা। তো চলো, এত কথা না বলে শুরু করি ভিডিওটা। তো দেখো, ফার্স্ট জিনিসটা হচ্ছে যে মেইন বই পড়া। কি জিনিস? সেটা হচ্ছে মেইন বই পড়া। এই মূল বইটা পড়া কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো মূল বই বলতে আমি কোন বইয়ের কথা বলতেছি? যেমন আমাদের বায়োলজির জন্য গাজী আজমল স্যারের বই, আবুল হাসান স্যারের বই, ফিজিক্সের জন্য ইসাক স্যারের বই, কেমিস্ট্রির জন্য হাজার ইনাক স্যারের বই, তারপরে জিকের জন্য মনে করো MP3, আর ইংলিশের জন্য মনে করো অ্যাপেক্স। তো এগুলোই মোটামুটি হচ্ছে আমাদের মেইন বই। তো এই মেইন বইটা আমাদের পড়তে হবে, সেখান থেকে পড়তে হবে। এই সোর্সটা অথেন্টিক সোর্স, এখান থেকে পড়লে তোমার রেসিডিউলও থাকবে, তোমার ভালো মনেও থাকবে। তো কিভাবে পড়বো, এটা হচ্ছে ওই চ্যাপ্টার অনুযায়ী বা ওই সাবজেক্ট অনুযায়ী কিভাবে পড়তে হয় সেগুলো আলাদা টেকনিক আছে। তাহলে কি, সেটা আমরা রিডিং পড়বো, এবং যেগুলো দাগানো লাইন, মানে দাগানো লাইন আছে, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তো এগুলোর যে দাগানো লাইন, সেই দাগানো লাইনটাকে ফোকাস করে পড়তে হবে। মনে করো বায়োলজি আর হচ্ছে কেমিস্ট্রি, সেখানে দাগানোর লাইনটা ভালো মতো পড়বা, সাথে বাকিগুলো একটু রিডিং পড়লেই হয়। আর কিন্তু ফিজিক্সের ক্ষেত্রে দাগানো লাইনটা পড়লে মোটামুটি হয়ে যায়। তো এটাই হচ্ছে মূল বই পড়া। তো মূল বইটাই তোমার পড়তে হবে, কারণ তুমি এই নোট পড়বা, ওই নোট পড়বা, কোচিং থেকে এই শিট দিচ্ছে ওইটা পড়বা, ওই ভাইয়ের ওই শিট পড়বা, এত কিছু পড়ার দরকার নাই। তুমি তোমার জাস্ট মেন বইটা পড়ো, সেটাকে একটু গুছায়া পড়ো। কিভাবে গুছায়া পড়বা সেগুলো জানতে অবশ্যই যারা সামনে আগে চান্স পেয়েছে, বা আমরা যারা আছি, আমাদেরকে তোমরা আস্ক করতে পারো, আমরা তোমাদেরকে বলে দিব। এরপর হচ্ছে কি, প্রতিটা সাবজেক্টে এনাফ সময় দেওয়া এবং প্রপার ওয়েতে পড়া। দেখো, মার্ক ডিস্ট্রিবিউশনের কথা যদি বলি, তো ফিজিক্সে এখন কিন্তু মার্ক আগে থেকে কমে গেছে। তাহলে এটা কিন্তু এখন তোমার ইফোর্ট কম দিতে হবে, এবং এখানে পুরা সবকিছু পড়তে হবে না। জাস্ট দাগানোর লাইনটা পড়বা, তারপর সূত্রগুলো পড়বা, মাত্রাগুলো পড়বা, এবং অনুশীলনীর MCQ গুলো সলভ করবা। মোর দেন এনাফ প্রিপারেশন এখান থেকে হয়ে যাবে। কিন্তু যদি আমি বায়োলজির কথা বলি, কেমিস্ট্রির কথা বলি, এখানে তোমার শুধু দাগানো লাইনটা পড়লেই হবে না, সাথে এর আশেপাশের বাকি সব লাইন একবার রিডিং পড়তে হবে, না হলে তোমার মনে থাকবে না, ভুলে যাবা। এবার অধ্যায় শেষের MCQ গুলোও করতে হবে, এবং শুধু একটা রাইটার না, 2-3টে রাইটারের করতে হবে, তাহলে সেটা তোমার কমন পড়বে। তাহলে প্রতিটা সাবজেক্ট পড়ার আলাদা আলাদা টেকনিক আছে। তো সেগুলো অনুযায়ী পড়তে হবে, এবং এনাফ টাইম দিতে হবে। যেমন যেটা বললাম, বায়োলজি, কেমিস্ট্রিতে বেশি সময় তোমার লাগবে, ফিজিক্স একটু কম সময় লাগবে। ওইদিকে আবার জিকেই, তারপরে মেন্টাল অ্যাবিলিটি আছে, ওইখানেও তোমার একটা ইনাফ পরিমাণ টাইম দিতে হবে। একদিনে যদি মনে করো তুমি 10 ঘন্টা পড়ো, সেখানে তোমার 6.5 থেকে 7 ঘন্টা এই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলোতেও দিতে হবে, এবং বাকি যে 3 ঘন্টা আছে, সেই 3 ঘন্টা দিতে হবে কিন্তু তোমার জিকে ইংলিশের উপরে। তো এইটা কিন্তু মিস করলে কিন্তু হবে না। তো এটা আমি সবসময় ফলো করতাম। তারপর হচ্ছে অ্যাভয়েডিং লং ডিউরেশন এক্সপ্লানেশন ক্লাস। দেখো, এখন তোমার হাতে সময় আছে 2.5 মাস 3 মাস, এই সময় তোমার বিস্তারিত ক্লাস করার কোনো দরকার নাই। অ্যাডমিশন স্তরে যে ক্লাসগুলো আছে সেগুলো করবা। মনে করো তুমি রক্তের অধ্যায়টা পড়বা, ব্লাড চ্যাপ্টারটা পড়বা, এটা নিয়ে তুমি এখন মনে করো ইউটিউব খুললা, ইউটিউব খুলে 10 ঘন্টার ভিডিও, 8 ঘন্টার ভিডিও, 7 ঘন্টার ভিডিও এগুলো করলো। এগুলো পুরাই টাইম নষ্ট, এগুলো করার এখন সময় নেই, এত বোঝারও এখন টাইম নেই। তুমি এইচএসসি পড়ছো, মাথায় কিছুটা তোমার অবশ্যই আছে, যার জন্য কি মেডিকেলে তুমি পড়তে চাচ্ছ। তাহলে এখন তুমি কোন ক্লাসগুলো করবা? হাইস্ট যেগুলো 2 ঘন্টা আছে, 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা যেগুলো আছে, এই ক্লাসগুলো করবা। এর বেশি সময় একদিনে ক্লাস করার দরকার নেই, কারণ তোমার নিজেরও পড়তে হবে, বুঝতে পারছো? তাহলে এই লং ডিউরেশন, হাই এক্সপ্লেনেশন এগুলো বাদ, এগুলো এখন দরকার নেই, এত বেশি বোঝারও দরকার নেই। তোমার যেগুলো মুখস্থ করার দরকার, ওগুলো তো আমরা বলেই দিই, সবাই বলেই দেয়, ওগুলো ডাইরেক্ট মুখস্থ করে ফেলবা। এখন অত ভিতরে ডিটেলসে যাওয়ার তোমার কোনো দরকার নেই। তাহলে লং ডিউরেশন ক্লাস এগুলো বাদ দিবা, এবং প্রপার ওয়েতে পড়বা। ম্যাথ যেগুলো আছে সেগুলো স্কিপ। দেখো, তুমি কেমিস্ট্রিতে ম্যাথ পড়ছো, ফিজিক্সে ম্যাথ পড়ছো, বুয়েট, এইচএসসি সব কিছুর জন্য পড়ছো, ওগুলো সব বাদ, ওগুলো এখন করার কোনো দরকার নেই। জাস্ট যেগুলো আসার মতো ইজিলি তুমি 30 সেকেন্ড বা 1 মিনিটে করে ফেলতে পারতেছো,
সূত্রের সাথে মিলে যায় ডাইরেক্ট, ওইগুলা পড়বা, ওই ম্যাথগুলা করবা। তাছাড়া সব ম্যাথকে বাদ দিবা। তারপর এক্সপ্লেনেশনের কোনো দরকার নেই, এই সূত্র কেন আসলো, তারপর এটাকে কেন এটা বলি, তো এগুলো পড়ার কোনো এখন দরকার নাই, বুঝতে পারছো? এরপরে যেটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে চ্যাপ্টার এন্ডের এমসিকিউ গুলা পড়া। দেখো, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, এই তিনটা পেপারেই বা এই তিনটা সাবজেক্টেই অনুশীলনী থেকে এমসিকিউ ভরে ভরে দেয়, 50%-এর বেশি দেয়। যে সালই বলো না কেন, সব সালে অনুশীলনী থেকে কোয়েশ্চেন থাকেই। তো এই জন্য কি করতে হবে, প্রতিটা অধ্যায় শেষের এমসিকিউ গুলো পড়তে হবে। কোন রাইটার গুলো পড়বা? দেখো, বায়োলজির জন্য গাজী আজমল, আবুল হাসান, এই দুটা পড়লেই মোর দেন এনাফ। আর সাথে আবুল হাসান আর হচ্ছে আর কোনটা আছে, আলিন স্যারের বই আছে, এই আলিন স্যারের বইটা পড়লে হবে। তো প্রতি পার্টের জন্য দুইটা করে রাইটারের বইয়ের এমসিকিউ গুলা পড়লেই তোমার কিন্তু হয়ে যাবে, বুঝতে পারছো? এরপরে আরো একটা আছে মাজেদা ম্যাম, ওটাও পড়তে পারো। এর থেকে ভালো হয় তোমরা একটা বই কিনে ফেলবা, যেখানে বিভিন্ন রাইটারের শেষে এমসিকিউ গুলো দেওয়া আছে, ওটা সলভ করলে হয়ে গেল, তোমার এক্সট্রা বই কেনার দরকার নেই। তাহলে চ্যাপ্টার এন্ডের এমসিকিউ করতে হবে, এটা ফিজিক্স আমি আর কথা বললাম, বায়োলজির কথা বললাম। কেমিস্ট্রির কথা আসি, কেমিস্ট্রি হাজারি স্যার আর হচ্ছে কবির স্যার, এই দুইটা বইয়ের এমসিকিউ মোর দেন এনাফ, আর অন্য বইয়ের এমসিকিউ পড়ার দরকার নেই। এখন দেখো, হাজারি স্যারের বইয়ের শেষে তো এমসিকিউ থাকে অধ্যায় শেষে, এছাড়া ভিতরে ভিতরে অনেক এমসিকিউ থাকে, সেই ভিতরের এমসিকিউ গুলো সলভ করবা, ওখান থেকে কোয়েশ্চেন আসে। ফিজিক্সের জন্য ইসাক স্যারের বই ভালো মতো পড়বা, কিন্তু এখানে এমসিকিউতে অনেক ভুল দেওয়া থাকে। এজন্য যে শাহজাহান তপন স্যার আছে, তার বইয়ের এমসিকিউ গুলাকে তোমরা মেইন হিসাবে নিবা। ওইখানে ভুল মনে হলে তুমি তপন স্যারের বই থেকে দেখে ওইটাকে ঠিক করে নিবা। তো এটা হচ্ছে চ্যাপ্টার এন্ডের এমসিকিউ গুলা পড়া। তারপর হচ্ছে রেগুলার এক্সাম দেওয়া। দেখো, এটা যে কত বেনিফিট, এটা তোমার যখন প্রিপারেশন নিবা তখন বুঝতে পারবা। তুমি একটা চ্যাপ্টার পড়ছো ভালো মতো, অনেক পড়ছো, 8-9 ঘন্টা পড়ছো, কিন্তু এক্সাম দেওয়া নাই, তোমার পড়া কিছুই হয় নাই। তুমি এক্সাম দিবা, 100টা এমসিকিউ দিলা বা 50টা এমসিকিউ দিলা, সেখান থেকে তোমার 7-8টা ভুল হলো, সেই ভুলগুলো তুমি অ্যানালাইসিস করলা। তো এইভাবে কিন্তু পড়াটা তোমার শেখা হবে। এই জন্য যত বেশি পারো এক্সাম দিবা, কি করবা, যত বেশি পারো এক্সাম দিবা, এবং যা ভুল হয় সেগুলোকে জাস্ট অ্যান্সার মুখস্থ করবা না, ওইটা কেন ভুল হলো, নেক্সট বার যাতে ভুল না হয়, ওইটার আশেপাশে ইনফরমেশন গুলো, এমসিকিউ গুলো ভালো মতো শিখে রাখবা। এরপর হচ্ছে কি, দেখো কি, নট কম্পেয়ারিং উইথ আদার্স, রেদার ইমপ্রুভ ইউরসেলফ। দেখো, তুমি আরেকজনের সাথে এখন কম্পেয়ার করে লাভ নাই, তোমার হাতে সময় নাই, ডিপ্রেশনে যাওয়ারও কোনো টাইম নেই। তুমি কি করবা, তুমি আজকে 30 পাইছো, কালকে 32 পাওয়ার চেষ্টা করো, তারপর দিন আরো 2 পাও, 34 পাও, এভাবে আস্তে আস্তে তুমি 40 আপ পাওয়ার চেষ্টা করো। তুমি পাইলা 30, আরেকজন পাইছে 50, এই তো আমার তো চান্স হবে না, এটা করে বসে থাকলে কিন্তু কখনোই হবে না। তোমার অন্যজনকে বাদ, তুমি তোমার নিজেকে কি করো, নিজেকে ইমপ্রুভ করো। অন্যের সাথে তোমার ইয়াতে লাভ নাই। অনেকে 40-50 অনেক বেশি পায়, ওখানে অনেক চূড়ামি আছে, অনেক চূড়ামি কিছু করা যায়, তো ওগুলো দেখে লাভ নেই। আবার তুমি কি করবা, তুমি যা পাইছো সেটা থেকে আস্তে আস্তে ইমপ্রুভ করার চেষ্টা করবা, ডাউনগ্রেড যাতে কখনো না হয়। শর্টকাট টেকনিক ইউজ করে কোচিং এ টপ মার্ক পাওয়া, তারপর টাকা পয়সা নেওয়া, এগুলো অ্যাভয়েড করতে হবে। শর্টকাট টেকনিক বলতে কি বুঝি, দেখো, মনে করো এখন একটা ব্যাচের পরীক্ষা হলো, তারপর 2 ঘন্টা পর আরেকটা ব্যাচের পরীক্ষা হবে, তুমি আগের ব্যাচের কোয়েশ্চেনটা সলভ করে গেলা, তুমি একদম 100-100, 50-50 পেলা, কিছু ওখান থেকে প্রাইজ মানি পেলা। তো এইগুলো নেওয়ার কোনো দরকার নাই, এগুলো পুরাই চিট, তুমি নিজের সাথে চিট করতেছো, সবার সাথে চিট করতেছো, তোমার টাকাগুলো সব নষ্ট করতেছো। এগুলো কখনোই করবা না। নিজে নিজের মতো পরীক্ষা দিবা, নিজেকে নিজে যাচাই করার জন্য পরীক্ষা দিবা। তাছাড়া মনে করো, তারা অনেক বই দেয়, প্র্যাকটিসের জন্য বই দেয়, কিংবা মডেল টেস্ট এক্সাম গুলো যখন হয়, তুমি যদি ওই বইগুলো প্র্যাকটিস করে যাও, দেখবে কি তোমার 90% কমন চলে আসতেছে। তো ভাই, ওগুলা বাদ দাও। মনে করো বোটানি, বোটানি একদম কি বলে এটাকে, সাবজেক্ট এন্ড এক্সাম যেগুলো হয়, সেটা তুমি দিবা। তুমি ওখানে তোমার যে বইটা দিয়েছে প্র্যাকটিস করে, সেখান থেকে তুমি 2-3টা করে গেলা, থাকে তো অল্প কাটে, 2-3টা করে গেলা, দেখলে একদম হুবহু সেখান থেকেই 80-90% কমন, তুমি অনেক বেশি মার্ক পেলে, অনেক খুশি হলা। এটা করে লাভ নেই, এটা আমি কখনো করতাম না। আমি জানতাম যে এখান থেকে কোয়েশ্চেন আসবে, কিন্তু আমি ওইটা জাস্ট সলভ করে গেতাম না, আমি পুরো বই পড়ে গেতাম। এখন একটা ভালো ধারণা থাকতো, এবং সেখান থেকে আমি 90-100 না পেলাম, আমি 75-80-85 এর মধ্যে থাকার চেষ্টা করতাম, যাতে একটা ভালো একটা মার্ক থাকে। কম হলে নো টেনশন, ওগুলো ভালো মতো পড়ছে, নেক্সট কখনো ভুল না হয়। তাহলে নিজের প্রতি অবশ্যই কিভাবে থাকতে হবে, সৎ থাকবে। এরপর হচ্ছে দেখো, এই সময় কোনো টাইম ওয়েস্ট করা যাবে না। টাইম ওয়েস্ট অনেক ভাবে হয়, তুমি নিজে এখন ম্যাচিওর হয়ে গেছো, তুমি জানো কিভাবে তুমি টাইম ওয়েস্ট করতেছো, টাইম ওয়েস্ট করা যাবে না। দূরের কোচিং এ যাওয়ার কোনো দরকার নেই,
তোমার কোচিংয়ে যেতে লাগে 1 ঘন্টা, তুমি বাসায় পড়বা কখন? যাইতে 1 ঘন্টা, আসতে 1 ঘন্টা, বাসায় রেস্ট নিয়ে 12-2 ঘন্টা, 4 ঘন্টা নষ্ট। তো এইসব বাদ, তো দূরের কোচিংয়ে কখনোই যাবে না। তারপর এই সময়টাতে অ্যাটলিস্ট টিভি মুভি সিরিজ এগুলো বাদ দাও, খেলাধুলা দেখা বাদ দাও, এগুলোর পিছিয়ে যাও না। তুমি 3 মাস পরে সবগুলোকে পোস্টপোন করো, তখন দেখো। তো আমি তোমার করে এইচএসসিতেই অনেক মুভি টিভি সিরিজ এগুলো দেখতে অনেক পছন্দ করতাম, কিন্তু এই 3 মাস কিন্তু আমি ওরকম ওগুলো কিছুই করি নাই। সব লিস্ট করে রাখছি যে না ইনশাল্লাহ চান্স পাবো, চান্স পেয়ে তারপরে দেখবো, এই এই কয়েকটা দিনে কোনো কিছুই করবো না। তো ওগুলো সব বাদ। এরপর যারা মনে করো টক্সিকের মধ্যে চলে গেছো, রিলেশনশিপে চলে গেছো, বা বাদ দাও, আগে নিজে ভালো জায়গায় চান্স পাও, তাহলে যে আছে সেও চলে যাবে। তো এইসব সব কিছু বাদ। তো নো টাইম ওয়েস্ট। এরপর হচ্ছে বিং কনসিস্টেন্ট হোয়াট ইউ আর ডুইং। তুমি পড়তেছো প্রতিদিন 7 ঘন্টা, 8 ঘন্টা, 9 ঘন্টা, 10 ঘন্টা পড়তেছো, আস্তে আস্তে বাড়াইতেছো, নো প্রবলেম। কিন্তু আজকে তুমি 12 ঘন্টা পড়লা, কালকে 2 ঘন্টা পড়লা, আজকে তুমি 2-3টে চ্যাপ্টার পড়লা, কালকে 1 পেজ পড়লা, এরকম করলে চলবে না। তোমার রেগুলার কনসিস্টেন্ট থাকতে হবে। কনসিস্টেন্ট 10-12 ঘন্টা করে পড়তে হবে, প্রতিদিন এক্সাম দিতে হবে, প্রতিদিন এক্সামের ভুলগুলো সলভ করতে হবে, কেন ভুল হলো সেগুলো তোমার দেখতে হবে। এবার যে যেখানে অ্যাডমিট হয়েছে কোচিংয়ে, সেই সকল কোচিংগুলোতে ভালো মতো অ্যাটেন্ড করবা এবং পরীক্ষাগুলো দিবা। তুমি যে টাকাটা দিছো, 20,000 টাকাতে ভর্তি হইছো, টাকাটা উসুল করে নিবা। কিভাবে উসুল করবা? সব ক্লাসগুলো করবা ভালো মতো, এবং সেখান থেকে তুমি বেনিফিটেড হওয়ার চেষ্টা করবা। এক্সামগুলো দিবা, এক্সামে কেন ভুল হলো সেগুলা তুমি নিজে নিজে সলভ করবা। সো এভাবে যদি কন্টিনিউ করতে থাকো, তাহলে আশা করি তোমরা ভালো একটা রেজাল্ট তোমরা প্রাইজ হিসেবে পেয়ে যাবা। দ্যাটস ইট, আজ এ পর্যন্তই। নেক্সট আবার তোমাদের সাথে কথা হবে। আর হ্যাঁ, প্রতি শুক্রবার রাত 10টা বা 11টার দিকে আমি ইনশাল্লাহ ইউটিউবে লাইভে আসব, তোমাদের সাথে এই অ্যাডমিশন রিলেটেড, মেডিকেল রিলেটেড, বিভিন্ন রিলেটেড কথাবার্তা বলবো। তোমরা সকলে প্রেজেন্ট থাকবা। তো তোমাদের মনে যা যা কোয়েশ্চেন আছে সেগুলো আমাকে বলবা। তাছাড়া আমি একটা লাইভ সেশনের আয়োজন করেছি, যে সামনের 16ই আগস্ট রাত 11টার দিকে। গুগল ফর্ম আছে একটা, তোমরা চাইলে সেটা আমার ডিসক্রিপশন থেকে পূরণ করতে পারো, এবং সেখানে গিয়েও লাইভে আমার সাথে কথা বলে কোয়েশ্চেন অ্যান্সার করতে পারো। তো আজ এ পর্যন্তই, নেক্সট আবার কোনো এক ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।